ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? ক্লাস শুরু করছি, দেখো। দেখা যাচ্ছে তো? হ্যালো, রেসপন্স করো, দেখা যাচ্ছে কিনা। ইয়েস স্যার। ঠিক আছে, তো শুরু করছি। তো দেখো, তোমাদের ক্লাস 6 সায়েন্সের আজকে ক্লাস শুরু করব। তো তোমাদের ক্লাস 6 এর সিলেবাসটা প্রথমে বলে দিই। তো সিলেবাসে তোমাদের আছে হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, 1 থেকে 20 পৃষ্ঠায় আছে তোমাদের বইয়ে। আর 2 নম্বরে হচ্ছে আমাদের চারপাশের ঘটনাসমূহ, এটা 21 থেকে 38 পৃষ্ঠা। এবং 3 নম্বরে মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, এটা 39 থেকে 54 পৃষ্ঠা। তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস। তো অনেকে অনেক জায়গা থেকে আসছো, বিভিন্ন স্কুল থেকে আসছো, তোমাদের কি এটাই সিলেবাস হবে পরীক্ষায়? একটু রেসপন্স করবে। হ্যাঁ স্যার, এটাই হবে। হ্যাঁ, সবার এটাই হবে, ঠিক আছে, তাহলে এটাই সিলেবাস হবে। সব স্কুলে মোটামুটি হবে আশা করছি। তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস, এই অনুযায়ী পড়ানো হবে। আর তোমাদের তাহলে আমি একটু নাম্বার প্যাটার্নটা বলে দিই। তোমাদের এবার 15 নম্বর না, তোমাদের এবার 30 নম্বরের পরীক্ষা হবে। তো তোমাদের পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, এই যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ থাকবে পরীক্ষায়। 2টো এক কথায় উত্তর আর 2টো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। টোটাল 10 নম্বর এই চ্যাপ্টারটা থেকে থাকবে। আর 2 আছে আমাদের চারপাশের ঘটনাসমূহ, এখান থেকে হচ্ছে 4টে এমসিকিউ। 2টো হচ্ছে 1 নম্বরের প্রশ্ন এক কথায় উত্তর, আর 2টো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। টোটাল এখান থেকেও 10 নম্বর থাকবে। সেম ভাবে মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, এখান থেকেও 4টে এমসিকিউ, 2টো হচ্ছে এক কথায় উত্তর আর 2টো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। টোটাল এখান থেকেও কিন্তু 10 নম্বর থাকবে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে তোমাদের টোটাল 30 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, বুঝেছো? ক্লিয়ার তোমাদের? ইয়েস স্যার। ঠিক আছে, রেসপন্স করবে, তাড়াতাড়ি রেসপন্স করবে। তোমরা জাস্ট শোনো, আমি তোমাদের এই পিডিএফটা কিন্তু পরে দিয়ে দেবো, তোমাদের কিছু লিখতে হবে না, জাস্ট বুঝবে, না বুঝতে পারলে বলবে। তো যেহেতু তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, 1 মাস টাইম আছে, এই জন্য বই ধরে বোঝানোর এখন সময় নেই, তাই তো? তো আমরা চেষ্টা করব প্রশ্নের মাধ্যমে জিনিসগুলোকে বোঝানোর। আমি যে প্রশ্নগুলো করাবো সেগুলো আমি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে বলবে। লেখার কিছু দরকার নেই, পিডিএফ গুলো দিয়ে দেবো। যে ক্লাসটা করাবো, যে প্রশ্নগুলো করাবো সেগুলো ভালো করে পড়বে। আশা করছি এখান থেকে পরীক্ষা আসবে। ঠিক আছে, তো দেখো, প্রথমে প্রশ্নটা হচ্ছে মানুষ কিভাবে গাছের উপর নির্ভরশীল। মানুষ মানে আমরা গাছের উপর কিভাবে নির্ভরশীল সেটা দেখব। তো কার কি ধারণা আছে বলো, আমরা কিভাবে গাছের উপর নির্ভরশীল? এক করে বলো। স্যার, বলো। হুম। গাছপালা তো আমাদের ফল ফলমূল দেয় ও আমাদের O2 দেয় শ্বাসকার্য চালানোর জন্য বলতে পারি। আর গাছ পরিবেশে দূষণ মুক্ত করে। আচ্ছা, আর আরেকজন বলো, আর বলো। স্যার, স্যার আমাদের গাছ আমাদের জ্বালানির কাঠ আমাকে দেয়, ফল ফুল এইগুলা আমাদের গাছ আমাদের দিয়ে থাকে। ঠিক আছে, দেখো তাহলে গাছ, দেখো পরীক্ষা এটা গুছিয়ে লিখতে হবে। তো মানুষ কিন্তু বিভিন্নভাবে গাছেদের উপর নির্ভর করে। যেমন কি, যেমন দেখো এই ছবিটার খুব ভালো করে দেখানো আছে, দেখো খাবারের জন্য, খাবারের জন্য আমরা গাছের উপর নির্ভরশীল। মেন কি, মেন খাবারের জন্যই তো আমরা গাছের উপর নির্ভর করি। যেমন কি চাল, আটা, শাকসবজি ইত্যাদি সব উদ্ভিদ বা গাছ থেকেই পাওয়া যায়। আমরা যা খাই তার বেশিরভাগই কোত্থেকে পাওয়া যায়? গাছ থেকে, তাই তো? তাহলে মেন কি, খাবারের জন্য আমরা গাছের উপর নির্ভরশীল। এরপরে কি, ঘরবাড়ি ও আসবাব তৈরিতে, ঘরবাড়ি, এই যে ঘরের কাঠের আসবাব, বিভিন্ন ধরনের আমাদের ঘরের কাঠের জিনিসপত্র থাকে, সেগুলো কাঠ দিয়ে তৈরি হয়। ঘরের চালা দেওয়া, অনেকে দেখবা গ্রামের বাড়িতে ঘরের চালা দেয়, সেটা কি দিয়ে দেয়? কাঠ দিয়ে দেয়, বাঁশ দিয়ে দেয়। তো সেটাও তৈরি হয়। ইত্যাদি তৈরিতে কিন্তু গাছের বিভিন্ন অংশ ব্যবহার হয়। এছাড়া জামা কাপড় তৈরির জন্য, জামা কাপড় বলতে কেমন, যেমন এই শিমুল, পাট, কার্পাস ইত্যাদি গাছ থেকে পাওয়া তন্তু দিয়ে সুতো, এবং সেই সুতো দিয়ে কিন্তু জামা কাপড় তৈরি হয়। তোমরা এটা জানো যে পাট, কার্পাস, শিমুল, এই যে গাছ হয়, এই গাছের যে তন্তু সেটা থেকে সুতো তৈরি হয়, এবং এই সুতো থেকে কি তৈরি হয়? জামা কাপড় তৈরি হয়।
আর অন্যান্য জিনিসের জন্য যেমন ওষুধও কিন্তু অনেক গাছ থেকে তৈরি হয়, যেমন কালমেঘের পাতা আর সর্পগন্ধার মূল থেকে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়। তো এই বিভিন্ন জিনিসের উপর কিন্তু আমরা গাছের উপর নির্ভরশীল। মেন পয়েন্ট যেটা আমাদের পরীক্ষায় লিখতে হবে সেটা কি, আমরা হচ্ছে খাবারের জন্য। এটা কেউ কি ভুলবা যে গাছের উপর আমরা কিসের জন্য নির্ভরশীল? খাবারের জন্য। এটা কি কেউ ভুলতে পারবে? পরীক্ষায় মনে থাকবে তো? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, আমরা গাছের উপর খাবারের জন্য নির্ভরশীল। আর তারপরে কি সেকেন্ড পয়েন্ট, তাহলে প্রথম পয়েন্ট খাবারের জন্য, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি ঘরবাড়ি ও আসবাব তৈরিতে, 3 নম্বর কি জামা কাপড় তৈরির জন্য, আর 4 নম্বর কি অন্যান্য যেগুলো আছে যেমন ওষুধ তৈরির কাজে আমাদের কি লাগে, গাছের বিভিন্ন অংশ লাগে। ওষুধ তৈরির মধ্যে কি কালমেঘের পাতা, সর্পগন্ধার মূল এগুলো লাগে। এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছো? স্যার। হ্যাঁ ঠিক স্যার। আছে। এবার দেখো, এবার 2 নম্বর। এবার মানুষ কিভাবে নির্ভরশীল সেটা বললো। এবার কি দেখবে, এবার প্রাণীরা কিভাবে গাছের উপর নির্ভরশীল সেটা আমরা দেখবো। প্রাণীরা, তো দেখো প্রাণীরা কিভাবে নির্ভরশীল। প্রাণীরা, ঠিক আছে, প্রথম যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে প্রাণীরাও কি, প্রাণীরাও খাবারের জন্য নির্ভরশীল। যেমন যেসব প্রাণীরা কি খায়, যেসব প্রাণীরা ঘাস পাতা এসব খায়, যেমন কি গরু ছাগল, এরা কি খায়? এরা তো ঘাস পাতাই খায়। তো এরা কি, এরা হচ্ছে খাবারের জন্য নির্ভরশীল। মানুষ সহ বিভিন্ন প্রাণী উদ্ভিদের মূল কাণ্ড পাতা, এগুলো কি মূল কাণ্ড পাতা ইত্যাদিকে খাবার রূপে গ্রহণ করে। মানুষ রান্না করে খেলেও এই গরু ছাগলেরা কি, এরা কি সরাসরি খায়। আমরা কি করি, আমরা একটা সবজিকে মাঠ থেকে আনি, সেটাকে তারপর রান্না করি, তারপর খাই। কিন্তু গরু ছাগল প্রাণীরা কি করে, ওরা ডাইরেক্ট সেটাকে কি করে খায়। তো ওরা খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, গাছের উপর নির্ভরশীল। আর বাসা তৈরির জন্য, বাসা তৈরি বলতে কি, অনেকের মাথায় আসবে যেমন কাক, টিয়া, এই কাঠবিড়ালি ইত্যাদি ইত্যাদি কি ইত্যাদি ছাড়াও বিভিন্ন প্রাণী কিন্তু গাছের উপর বাসা তৈরি করে। তো বিভিন্ন প্রাণীর যে ঘর বাড়ি সেটা কোথায় হয়, গাছের উপর হয়। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা পেঁচার মতো আছে, সে গাছের উপর কি করেছে, তার বাসা তৈরি করেছে। এই পাখিটা কোথায় আছে, গাছের উপর আছে। বাঁদর দেখো গাছ থেকে কি একটা ফল খাচ্ছে, তাই তো। তো প্রাণীরাও কিন্তু খাবারের জন্য আর বাসা তৈরির জন্য কার উপর নির্ভরশীল, গাছের উপর নির্ভরশীল। প্রাণীদের আর অন্য কিছু কাজ নেই, ওদের দুটোই কাজ মেন। আমার মানুষের কি, মানুষের তো অনেক ধরনের কাজ থাকে, অনেক কিছু ভাবনা চিন্তা। কিন্তু প্রাণীদের কি, প্রাণীদের মেন হচ্ছে খাওয়া আর কি ঘুমানো, বাসস্থান। তো প্রাণীরা এই দুটোর জন্য কার উপর নির্ভরশীল, গাছের জন্য, গাছের উপর নির্ভরশীল। বুঝতে পেরেছো? বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার 3 নম্বর, 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তন্তু কাকে বলে। তন্তু কাকে বলে দেখো, সুতো যে সরু সরু সূক্ষ্ম অংশ দিয়ে গঠিত হয় তাকে তন্তু বলে। সুতো চেনো, একটা সুতো, লম্বা একটা সুতো। এবারে সুতোটা সরু সরু সূক্ষ্ম অংশ দিয়ে তৈরি হয়, সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে কি করে একটা জিনিস তৈরি করে, সুতো তৈরি করে, সেটাকে কি বলা হয়, তন্তু বলে। যেমন দেখতে পাচ্ছ এখানটায় তুলো আছে, তুলোটাকে পেঁচিয়ে 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 একটা এমন সুতো তৈরি করলো। এবার সেই সুতো থেকে আবার কি করবে, জামা কাপড় তৈরি করবে, তাই তো। এটাকে কি বলা হয়, তন্তু বলে। তাহলে সরু যে সরু সুতো, সুতো যে সরু সরু অংশ দিয়ে গঠিত তাকে কি বলি আমরা, তন্তু বলি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো, এবার 4 নম্বর তন্তু পড়লাম। এবার তন্তু আমরা কোথা থেকে পেয়ে থাকি, ওই যে তন্তু, তন্তুটা আমরা কোথা থেকে পাই। দেখো, তন্তু আমরা গাছ ও প্রাণীদের থেকে পাই, গাছের থেকেও তন্তু পেতে পারি, প্রাণীদের থেকেও পাই। গাছের বলতে কেমন, যেমন কার্পাস আমরা পাই তুলো গাছ থেকে। যে কার্পাস তন্তুটা হয় সেটা আমরা কোথা থেকে পাই, তুলো গাছ থেকে। তুলো গাছ থেকে আমরা কার্পাস পাই। এছাড়া কি উল আমরা ভেড়ার থেকে পেয়ে থাকি, এই ভেড়ার যে লোম থাকে সেটা থেকে আমরা কি পাই, উল পাই। এছাড়া এখন মানুষ কৃত্রিম ভাবেও কিন্তু অনেক তন্তু তৈরি করে। দেখো মানুষ কি করছে, এই তন্তু তৈরি করছে। তাহলে আমরা বলো কার্পাস থেকে আমরা কি পাই, কার্পাস আমরা কোত্থেকে পাই? স্যার, প্রাণীদের থেকে আর উদ্ভিদের থেকে। না, হ্যাঁ, প্রাণীদের আর উদ্ভিদ থেকে আমরা তন্তু পাই। এবার যদি শর্ট কোশ্চেন একটা দিয়ে দেয় যে কার্পাস আমরা কোত্থেকে পাই, তুলো গাছ থেকে। তুলো থেকে। আর হচ্ছে উল কোত্থেকে পাই, স্যার উল উল ভেড়া। ভেড়ার লোম ভেড়া থেকে। থেকে। ঠিক আছে, হ্যাঁ। এরপরে দেখে, এরপরের প্রশ্ন হচ্ছে গাজরের কোন অংশ আমরা খাবার হিসেবে গ্রহণ করি। গাজর তোমরা খেয়েছো, স্যার মূল, এবার গাজরের, মূল কাণ্ড হ্যাঁ এটা স্যার। বলো কি। স্যার, মূল কাণ্ড। মূল কাণ্ড দুটোই। আর কেউ, আর বলো কেউ। গাজরের মূল অংশটা পেয়ে থাকি আমরা।
কোন অংশটা খায়? মূল কাণ্ড না, একটাই, সেটা হচ্ছে মূল। গাজরের দেখতে পাচ্ছ মাটির নিচে যেটা থাকে সেটা কি বলে? মাটির নিচে যেটা থাকে সেটাকে মূল বলে, আর উপরেরটাকে কাণ্ড। তো আমরা কোনটা খাই গাজরের? এই অরেঞ্জ কালার যেটা আছে, তাই তো, সেটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তো গাজরের কোনটাকে আমরা খাই? আমরা মূল 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 যে অংশ। আছে সেটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এরপরে দেখো 6 হচ্ছে আদার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? আদার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি বলো? কাণ্ড স্যার। মূল। হ্যাঁ, আদা হচ্ছে আদা মাটির নিচে থাকলেও সেটা কি হয়? আদা হচ্ছে এটা 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 আসলে কি? এটা হচ্ছে আদার কাণ্ড। আমরা আদার কাণ্ড হিসেবে গ্রহণ করি। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, তো ভালো করে মনে রাখবে। আদার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? আদার কাণ্ড। কাণ্ড। অনেকে এটাকে মূল লিখে দেবে কারণ ভাবে মাটির নিচে, কিন্তু না, আমরা আদার কোন অংশ খাদ্য হিসেবে গ্রহণ করি? কাণ্ডকে। কাণ্ড। ঠিক আছে, হ্যাঁ, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এরপরে দেখো চালতার কোন অংশ আমরা খাদ্য হিসেবে করি? চালতা একটা ফল, ওই ফলের আমরা বিতি, বিতি বলে যা আছে, এই এই যে চালতা, এই ফল খেয়েছো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, পেয়েছি। এই বিতিটাকে আমরা কি করি? আমরা খাদ্য হিসেবে কিন্তু গ্রহণ করি। চালতা খুবই ভালো হয় পাকলে। ঠিক আছে, এরপরে দেখো কুমড়োর কোন অংশকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি বলো? স্যার বড় অংশটা। হুম, কুমড়োর আমরা ফল, ফল। ফুল, কাণ্ড সবকটাই খাই। আমরা ফলও খাই, ফুলও খাই, কাণ্ড সবটাই কিন্তু কুমড়োর অনেকে খাই। অনেকে ফুলের করে খায়, ফুলের পকোড়া খায়, বিভিন্ন ভাবে খাই। তো আমরা কুমড়োর কি ফল, ফুল আর কাণ্ড, এই ফলও অনেকে খায়। ঠিক আছে, ফলটা তো খাই, ফুল কাণ্ড কিন্তু আমরা, আবার অনেকে বীজটাও খাই। কুমড়োর বীজও কিন্তু অনেকে খাই, শুনেছো তোমরা? হ্যাঁ না স্যার। স্যার। হুম, বলো। হ্যাঁ বীজটা খায় তো, ফুলের হ্যাঁ, কুমড়োর বীজটা হ্যাঁ, খায়। কুমড়োর। ঠিক আছে, আর এরপরে স্যার দেখো। একটা কোশ্চেন আছে। বলো। কোশ্চেনটা হচ্ছে যে আমরা কুমড়োর মূল অংশটা খেতে পারি না নাকি? না, স্কুলের ঠিক আছে স্যার। এরপরে কি বলছে? লাল পিঁপড়ে কিভাবে বাসা বানায়? লাল পিঁপড়ে, ঠিক আছে, লাল পিঁপড়ে কিভাবে বাসা বানায়? দেখো লাল পিঁপড়ে তোমরা দেখেছো? লাল পিঁপড়ে দেখবে হ্যাঁ গাছের স্যার। মধ্যে হয়, এই পাতা কি করে, পাতাকে এইভাবে পাতাকে জড়িয়ে ওর মধ্যে দেখবা অনেকে আছে দেখবা এসে ওগুলোকে ছিঁড়ে ওর মধ্যে থেকে বিভিন্ন চালের মতো অনেক কিছু জিনিস বার করে না? অনেক লোক আছে হ্যাঁ আদিবাসী টাইপের, আদিবাসী লোক, তারা কি করে এটাকে খায়। ঠিক আছে, দেখবো অনেক ভিডিও দেখায় এখন যে ওগুলোকে বেটে খাচ্ছে। তো কিভাবে লাল পিঁপড়ে বাসা বানায়? লাল পিঁপড়ে হচ্ছে যে কোনো চওড়া বা গোল পাতাওয়ালা গাছের পাতা মুড়ে সেটিকে জোড়া লাগিয়ে কিন্তু বাসা বানায়। অর্থাৎ একটা চওড়া বা গোল পাতাকে কি করে ওরা সেটাকে মুড়ে দেয়, মুড়ে মুড়ে কিন্তু একটা গোল করে সেটাকে তারা কি করে বাসা বানায়। বাসা বানায়। হ্যাঁ, এরপরে 10 নম্বর হচ্ছে রজন কোন গাছ থেকে পাওয়া যায়? রজন, স্যার রজন, পাইন গাছ থেকে। রজন। পাইন। পাইন হ্যাঁ, বা শাল গাছ রজন। থেকে। হ্যাঁ, রজন দেখতে পাচ্ছ, এটা ছবি আমি দেখিয়েছি, এটা একদম অ্যানিমেশন করে ছবিটা দেখিয়েছি। দেখো রজন, এই বড় বড় গাছ হয়, পাইন আর শাল থেকে কিন্তু পাওয়া যায়। কি কাজে ব্যবহার হয় এটা ইম্পর্টেন্ট। কাঠ পালিশ দেখেছো? বাড়িতে কাঠ পালিশ কাঠের কাজ করতে। হয়েছে, হ্যাঁ, স্যার। বাড়িতে দেখবে দেখবা নাকি খাট তৈরি করলো, খাট তৈরি, আমি বলছি শোনো, খাট তৈরি করলো, হাত তৈরি করে দেখবা একটা ডিজাইন করলো। এবার ডিজাইনটা করার পর সেটাকে দেখবা ঘষলে দেখবা চকচক চক করছে, ওটা কি দেয়? সেটাকে রজন দিয়ে কি রজন করে পালিশ করলে সেটা চকচক করে। পালিশ করতে। কাঠ পালিশ করতে আমরা কি ব্যবহার করি? রজন। রজন ব্যবহার করি। ঠিক আছে, এরপরে দেখো 11টা বলছে পাহাড়ি অঞ্চলে কি দিয়ে বাড়ি তৈরি করা হয় এবং কেন? কাঠ দিয়ে স্যার? পাহাড়ি, হ্যাঁ, কাঠ দিয়ে। ভেরি গুড, হ্যাঁ, পাহাড়ি অঞ্চল দেখতে পাচ্ছ, পাহাড়ে আমরা কাঠ দিয়ে বাড়ি করি। কেন করি সেটা বলতে পারবা? কেন করি? কারণ হচ্ছে পাহাড়ি অঞ্চলে ভূমিকম্প বেশি হওয়ায় সেখানে কাঠ দিয়ে বাড়ি তৈরি হয়। ভূমিকম্প হলে কেন সেখানে কাঠ দিয়ে করবে সেটা বলতে পারবা? এটুকুই তো উত্তর হয়ে যাচ্ছে, কিন্তু ভূমিকম্প হয় কারণ কাঠ দিয়ে কেন করে? কারণ স্যার কাঠ বলো। কাঠ একবার ভেঙে গেলে আবার সেই কাঠ থেকে জোড়া লাগানো যায়। কে বলছো এটা? কে বলছো? স্যার আমি স্যার। নাম বলো। পীযূষ। পীযূষ, আচ্ছা, হ্যাঁ, ঠিক বলেছে পীযূষ। আরেকজন শুনে নাও, দেখো ভূমিকম্প হয় পাহাড়ি অঞ্চলে, যদি ভূমিকম্প হয় তাহলে যদি আমাদের ইটের বাড়ি হয় সেটা কি হবে? ভেঙে যাবে, তাই তো?
এবার ইটের বাড়ি যদি ভেঙে যায় তাহলে কি সেটা আবার তৈরি করতে টাকা পয়সা বেশি খরচা হবে, তাই তো? আবার ঝামেলা আছে, মানুষ মানুষের ক্ষয়ক্ষতি বেশি হবে। কিন্তু কাঠের বাড়ি হবে কি, কাঠের বাড়ি হলে কাঠ, ধরো এই ভূমিকম্প হলো, কাঠের বাড়ি হলে কি বাড়িটা পুরো ভেঙে যেতে পারে, কিন্তু এই কাঠগুলোকে আবার ব্যবহার করে আবার কি তাড়াতাড়ি কিন্তু বাড়ি তৈরি করা যাবে, যাবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, এই জন্য কিন্তু পাহাড়ি অঞ্চলে কাঠ দিয়ে বাড়ি তৈরি করতে হয়। এরপরে দেখো হচ্ছে রবার পাওয়া যায় কোন গাছ থেকে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রবার, রবার গাছ। রবার হচ্ছে রবার গাছ থেকে পাওয়া যায়, ঠিক আছে? রাবার দিয়ে কি তৈরি হয়? রাবার দিয়ে গাড়ির টায়ার, এটা তো সবাই বলতে পারবে যে গাড়ির টায়ার দিকে সাইকেলের টায়ার, সেগুলো কি দিয়ে তৈরি হয়? রাবার দিয়ে তৈরি হয়। এছাড়া আমরা যে পড়াশোনা করি, ঠিক আছে, পেন্সিলের দাগ যে মুছি, ইরেজার, সেটা কি দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে রাবার দিয়েই তৈরি হয়। রাবার দিয়ে কি কি তৈরি হয় বুঝতে পেরেছো? রাবারের কাজ, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ রাবারের কাজ। আর 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 কিছু কেউ বলতে পারবে রাবারের কাজ আর কিছু? বলো দেখি, বলো বলো, রাবার দিয়ে আর তৈরি হয় এমন কিছু জিনিসের নাম। স্যার মনে পড়ছে না, মনে স্যার পড়ছে গার্ডার। না। গার্ডার, হ্যাঁ। গার্ডার। আজকে আমি একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম, বার্থডেতে একটা জিনিস রাবার দিয়ে তৈরি হয়, খুব, তোমরা সেগুলো খুব পছন্দ করো, কি বলো? এই হ্যাঁ রাবার দিয়ে তৈরি হয়, বলো বার্থডেতে, ওটা ছাড়া বার্থডে হবেই না। বার্থডে টুপি। না, বাড়ি টুপি না, যেটা তোমাদের অনেক কষ্ট হয় যে জিনিসটা ব্যবহার করতে। আরে বেলুন, বেলুন, বেলুন কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, স্যার রবার থেকে। হাসছো কেন? হ্যাঁ, বেলুন তো রাবার স্যার দিয়ে তৈরি রবার। হয়, বেলুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার এই দেখো রাবার গাছ, এটা দেখতে পাচ্ছ, এই দেখো এইভাবে কেটে, খেজুর গাছ দেখেছো, খেজুর গাছ? হ্যাঁ। একটু মিউট করো, সাউন্ড আসছে অনেক, একটু মিউট করে দাও, নেটওয়ার্ক চলে গেছে, দাঁড়াও। হ্যাঁ, দেখো তোমরা খেজুর গাছ দেখেছো, খেজুর গাছ, খেজুর গাছ থেকে এইভাবে কাটে, খেজুর গাছ থেকে কি পড়ে? রস পড়ে না? তেমন রাবার গাছও আমরা এইভাবে কাটে দিয়ে টিপ টিপ করে রস পড়ে, দেখো রস পড়ে, দেখো এই রাবার কালেক্ট হয়ে গেছে, এগুলোকেই ওরা কালেক্ট করে কি করে, ওগুলো থেকে টায়ার বানাচ্ছে, তারপরে ইরেজার বানাচ্ছে, বেলুন বানাচ্ছে, বিভিন্ন জিনিস বানাচ্ছে। এবার দেখো, এবার হচ্ছে গদের আটা কি কাজে লাগে? গদের যে আঠা আছে, আঠা, আঠা কি কাজে লাগে? গদের আঠা হচ্ছে, স্যার বই খাতা ধরতে। বই হ্যাঁ, খাতা ধরতে। বই বাঁধাইয়ের কাজে কিন্তু গদের আঠা লাগে। দেখো এই গদের আঠা, এগুলো বই বিশাল আঠা হয়, বই তো মোটা মোটা বই হয়, ওই আঠা দিয়ে কিন্তু বই গুলো কি করে, বাঁধাই করে। আর অনেকে এখন অনেক বই আছে যেগুলো স্টেবল করে, কিন্তু বেশিরভাগই বই আমাদের কি হয়, ওই আঠা দিয়ে কিন্তু করা থাকে। এরপরে কি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধের নাম কি? এটা পরীক্ষায় ধরে নাও দিয়েই দিয়েছে, ঠিক আছে? বলো কুইনাইন। এটা কে কে পারবে, বলো। কুইনাইন। কুইনাইন কুইনাইন। স্যার। আরেকজন, আরেকজন কোথায়? ও লিফট হয়ে গেল কেন? ও লিফট হয়ে গেল কেন? দাঁড়াও, ফোন করি একটা, ও লিফট হয়ে গেলে খুব মুশকিল। ফোন করি। এই তো জয়েন হয়ে গেছে। হ্যালো, লেফট করছো কেন বারবার? লেফট করো না তো, যেখানে বলছিলাম দেখো। তোমার নাম জিৎ তো নাকি? তোমার নাম জিৎ? হ্যালো,
পুরো নামটা তো হ্যালো, হ্যাঁ তোমার নাম? জিৎ তোমার নাম? হ্যালো, হ্যালো শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছি তো। তোমার নাম কি জিৎ? স্যার পাচ্ছি। হ্যাঁ মানে পুরো নামটা তো প্রথম হ্যাঁ ছিল বলো। না? হ্যাঁ প্রথম জিৎ বলো। ম্যালেরিয়া রোগের ওষুধের নাম কি? জানা কুইনাইন। আছে? হ্যাঁ গুড। ম্যালেরিয়ার ওষুধের নাম হচ্ছে কুইনাইন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মাইকটা একটু মিউট করে দাও, সাউন্ড আসছে খুব। ঠিক আছে, ম্যালেরিয়ার ওষুধের নাম কুইনাইন। আর আমরা কোত্থেকে পাই কুইনাইন? আমরা কোত্থেকে পাই মনে রাখবে, সিনকোনা গাছের ছাল থেকে। কোথা থেকে পাই? সিনকোনা গাছের ছাল থেকে আমরা কি পাই? কুইনাইনটা পাই। ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। দেখো এই দেখো, ম্যালেরিয়ার ওষুধ এমন ঠিক অনেকটা হয়। এরপরে বলছে তন্তুর কয়েকটি উপকারিতা লেখো। তন্তু আমরা একটু আগে পড়লাম। এবার আমি প্রশ্ন ধরবো, বলো তন্তু কাকে বলে, দেখি কার কার মনে আছে। তন্তু কাকে বলে? বলে ফেলো। তন্তু কাকে বলে? মনে আছে না মনে নেই? বলো পীযূষ, বলো তন্তু কাকে বলে? স্যার তুলোকে পিটিয়ে পিটিয়ে যে এটা তৈরি হয়। শুধু কি তুলো? আচ্ছা চেষ্টা করেছো। আর বলো, জিৎ বলো, প্রথম জিৎ বলো, তন্তু কাকে বলে? ও নেটওয়ার্ক পাচ্ছে না মনে হয়। মনে নেই কি বললাম? সুতো। সুতো যে সরু সরু সূক্ষ্ম অংশ দিয়ে তৈরি হয়, সূক্ষ্ম অংশটা কি বলে? তন্তু বলে। যেমন পাটের তন্তু। ঠিক আছে, পাটকে এবার পেঁচিয়ে পেঁচিয়ে কি করা হয়? সুতো তৈরি হয়। তাহলে আমার সঙ্গে সঙ্গে করবা যে সুতো যে সরু সরু সূক্ষ্ম অংশ দিয়ে তৈরি হয় তাই কি বলে? তন্তু বলে। বলো এবার, তন্তু। এবার এক এক করে বলো আমি যেটা বললাম। বলো। স্যার তুলোর যে যে সরু 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 যে সরু সেই যে সরু তুলো না, দড়ি পাওয়া যায় সরু সেগুলো। যে, হ্যাঁ সুতো 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 যে সরু সরু অংশ দিয়ে গঠিত হয় তাকে তন্তু বলে। বলো তো তন্তু কাকে বলে? সুতোর যে সরু সরু অংশগুলো, সুতোর যে সরু সরু এমা মুখে মুখে বলছি মনে থাকছে না, আমার সাথে সাথে বলো। সুতো যে সরু সরু অংশ দিয়ে গঠিত হয় তাকে তন্তু বলে। সুতো যে সরু সরু অংশ দিয়ে গঠিত হয় তাকে কি সুতো বলে? দিয়ে ছোট ছোট অংশ দিয়ে গঠিত হয় তাকে তন্তু বলে। হ্যাঁ। এবার দেখো তন্তুর কয়েকটি উপকারিতা পড়বো। তন্তুর কি উপকারিতা? যেমন কি, প্রথম হচ্ছে তন্তু দিয়ে জামা কাপড় তৈরি হয়, একটু আগেই বললাম। তন্তু দিয়ে সুতো তৈরি হয়, সুতো থেকে কি তৈরি হয়? জামা কাপড়। যেমন কার্পাস থেকে সুতির কাপড়। এই যে সুতির কাপড় আমরা পরি গরমকালে, খুব গরম লাগলে, সেগুলো কি দিয়ে তৈরি হয়? কার্পাস দিয়ে তৈরি হয়, কার্পাস তুলো। এরপর হচ্ছে তন্তু দিয়ে দড়ি তৈরি হয়। পাট, পাট, নারকেল, এগুলো নারকেল দেখবে, নারকেলের যে ছিবড়া হয় না, সেটা দিয়ে কিন্তু খুব ভালো দড়ি তৈরি করা হয়। যেমন বাড়ির যখন কাজ হয় দেখবা, বাড়ির যখন ঘর বাড়ি যখন তৈরি হয় তখন দেখবে ওই বাঁশ বাঁধে না, এগুলো কিন্তু ওই নারকেলের কিন্তু যে সুতো হয় সেগুলো দিয়ে বাঁধে। ঠিক আছে। আর পাটের দড়ি তৈরি হয়। এছাড়া কি, পাটের তন্তুর সাহায্যে বিভিন্ন বয়ে নিয়ে যাওয়ার জন্য বস্তা আর ব্যাগ তৈরি হয়। পাটের ব্যাগ দেখেছো তোমরা? পাটের বস্তা, ব্যাগ? না স্যার, না আশা স্যার। করি সবাই না স্যার। দেখেছো। দেখোনি? হ্যাঁ স্যার। পাটের ব্যাগ বাদ দিলাম, বস্তা হ্যাঁ স্যার দেখোনি? দেখেছি। পাটের স্যার, হ্যাঁ। স্যার দেখেছি। দেখবে আলু, স্যার আলু দেখেছি। আলু দেয়। হ্যাঁ হ্যাঁ, দোকানে দোকানে দেখবে আলু দেয় কাঠের বস্তায়। ঠিক আছে। হ্যাঁ স্যার। তো তন্তু দিয়ে আমাদের কি কি তৈরি হয়? প্রথম হচ্ছে তন্তু দিয়ে জামা কাপড় তৈরি হয়। এটা খুব ইজি। এবার উদাহরণ দিতে হবে। উদাহরণ কি? যেমন কার্পাস থেকে সুতির কাপড় তৈরি হয়। তারপরে তন্তু দিয়ে দড়ি তৈরি হয়। উদাহরণ কি? নারকেল আর পাটের তন্তুর দড়ি কিন্তু তৈরি হয়। আর তন্তু দিয়ে কি তৈরি হয়? বয়ে নিয়ে যাওয়ার জন্য বস্তার ব্যাগ তৈরি হয় পাটের। ঠিক আছে। এগুলো হচ্ছে তন্তুর উপকারিতা। যেমন এখানে দেখো ছবি দেওয়া আছে। এই তুলো থেকে দেখতে পাচ্ছ এখানটায় সুতো তৈরি করেছে। সুতো থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের, এই দেখো ব্যাগ, বিভিন্ন ধরনের জামা কাপড় এগুলো তৈরি করে। ছবিগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালো করে জিনিসগুলো বুঝতে পারো। এবার দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং প্রশ্নটা একটু বড়, তো ভালো করে বুঝবে। গাছ কিভাবে পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের
ভারসাম্য বজায় রাখে। জল খেয়ে। তো কি প্রশ্ন, গাছ কিভাবে পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে? গাছই তো আমাদের অক্সিজেন দেয়, তাই না? আর আমাদের থেকে কি নেয়? হ্যাঁ, আমাদের থেকে কি নেয়? আর আমরা হ্যাঁ, দেখো গাছ হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। এবং রাতের বেলায় গাছ শ্বাসকার্য চালানোর সময় অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কিন্তু রাতের বেলায় আবার উল্টো হয়, রাতের বেলায় গাছ হচ্ছে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, কিন্তু যার পরিমাণ উৎপন্ন অক্সিজেনের তুলনায় নগণ্য। এবার রাতে যখন গাছ কার্বন ডাই অক্সাইড ছাড়ে সেটা কিন্তু কম পরিমাণে হয়। এইভাবে কিন্তু গাছ বাতাসে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য কিন্তু বজায় রাখে। তাহলে গাছ কি করছে, আমাদের দিনের বেলায় কার্বন ডাই অক্সাইড শোষণটা করে নিচ্ছে আর অক্সিজেনটা দিচ্ছে, আমরা আবার অক্সিজেন নিয়ে নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড দিচ্ছি, গাছ সেটাকে নিয়ে নিচ্ছে। এইভাবে কিন্তু কি করছে, গাছ কিন্তু কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ভারসাম্যটা কি করছে, পরিবেশে বজায় রাখছে। একটা যদি বেশি কম হয়ে যায় তাহলে কি হবে, পরিবেশের ভারসাম্য বজায় থাকবে না। কার্বন ডাই অক্সাইড যদি বেশি হয়ে যায় তাহলে আমরা কি হবে, আমাদের খুবই সমস্যা হবে। এই জন্য আমাদের কি দরকার, বেশি করে গাছপালা লাগানো উচিত। এই ছবিটা যে দেখছো, ছবিটা আমি দিয়েছি, ছবির পেছনে দেখতে পাচ্ছ, এই পিছনে দেখ কলকারখানা, বিভিন্ন কাজকর্ম হচ্ছে, এগুলো থেকে কি বার হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বার হচ্ছে। এই পরিবেশটাকে কি করছে, দূষণ করে দিচ্ছে। তো এগুলো আমাদের কি করতে হবে, এগুলো আমাদের কমাতে হবে এবং বেশি করে আমাদের কি করতে হবে, গাছ লাগাতে হবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, এবার এটা বুঝলে হবে না, আমাদের কিন্তু গাছ লাগাতে হবে। ঠিক আছে, সবাই পড়ে যে গাছ লাগাও, একটি গাছ একটি প্রাণ, কিন্তু কেউ কিন্তু গাছ লাগায় না। তোমরা কি কেউ গাছ লাগিয়েছো কোনোদিন? হ্যাঁ স্যার, স্কুলে একবার লাগিয়েছি। স্কুলে লাগিয়েছো, জিৎ লাগিয়েছে, আর পীযুষ লাগিয়েছো গাছ? পীযুষ গাছ লাগিয়েছো? স্যার গাছ লাগিয়েছি। হ্যাঁ, গাছ লাগাবে। বেশি গাছ কিছু না লাগাতে হবে, বাড়িতে একটা ফল গাছই লাগালে ওটাও কিন্তু অনেকটা তোমাদের অক্সিজেন আমাদের দেবে। ঠিক আছে, এরপরে দেখো পরাগ মিলন কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর একটা পরাগ মিলন, পরাগ মিলন হলো একটি জৈবিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? জৈবিক প্রক্রিয়া, যেখানে পরাগ রেণু একটি ফুলের থেকে অন্য ফুলে এসে পড়ে, পরাগ মিলন। ঠিক আছে, যেমন দেখো এটা কিভাবে যায়, এই দেখো বিভিন্ন পতঙ্গ, যেমন মৌমাছি, মৌমাছি কি করে, এই ফুলটায় বসলো। ঠিক আছে, এই ফুলটায় বসলো, এবার এখানে কি থাকে, এই ফুলের মধ্যে পরাগ রেণু থাকে। এগুলো কি করে, এগুলো হ্যাঁ, এগুলো এর গায়ে লেগে গেল, এর গায়ে লেগে গেল, এই মৌমাছির গায়ে লেগে গেল, সে আবার আরেকটা ফুলে বসলো। সেখানটা কি হলো, পরাগ রেণুটা চলে গেল, একটা ফুল থেকে আরেকটা ফুলে যায়, তখনই কি হয়, পরাগ মিলন হয়। পরাগ মিলন ছাড়া কিন্তু ফল তৈরি হবে না। ঠিক আছে, এইভাবে কিন্তু পরাগ রেণু একটা ফুল থেকে অন্য ফুলে যায়, এই যাওয়াটাকে কি বলা হয়, পরাগ মিলন। ঠিক আছে, হ্যাঁ। এরপরে দেখো গাছেরা খাবার তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে এবং কোন গ্যাস ত্যাগ করে, বলো। এটা একটু আগে করালাম, একটু ঘুরিয়ে। গাছেরা খাবার তৈরির সময় স্যার অক্সিজেন ত্যাগ করে এবং স্যার কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। একদম একদম, গাছেরা খাবার তৈরির সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন কি করে, ত্যাগ করে। ঠিক আছে, এবং সেই অক্সিজেনটা আমরা কি করি, আমরা নিয়ে নিই। দেখো কত সুন্দর ছবিটা এখানটা দিয়েছি, দেখো কি সুন্দর ছবি। দেখো এর পরেরটা বলছে 19 নম্বর, দেখো পরাগ মিলনে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম লেখো। একটু আগে বললাম পরাগ মিলন, পরাগ মিলন প্রাণীরা সাহায্য করে, তাই তো, প্রাণী সাহায্য করে তো। এই যে ছবিটা ছিল, এই দেখো, এই মৌমাছি সাহায্য করছে, মৌমাছি এই ফুলটায় বসছে, এর গায়ে পরাগ রেণু লেগে যাচ্ছে, এ আবার গিয়ে অন্য ফুলে বসছে, তখন ওই পরাগ রেণুটা অন্য ফুলে চলে যাচ্ছে। পরাগ মিলনে সাহায্য করে এমন কিছু প্রাণীর নাম বলতে হবে, বলো। স্যার মৌমাছি, একদম মৌমাছি, আর পাখি, পতঙ্গ। একদম একদম, দেখো বিভিন্ন রকমের মৌমাছি, প্রজাপতি, ভ্রমর, পাখি, পতঙ্গের মধ্যে সবই তো পড়ে যাচ্ছে, স্পেসিফিক নাম লিখতে হবে, মৌমাছি, প্রজাপতি, ভ্রমর, পাখি। ঠিক আছে, এরা কি করে, এরা হচ্ছে পরাগ মিলনে সাহায্য করে। এরকম বিভিন্ন ধরনের পাখি আছে, ছবিটা একটু ভুল দেওয়া হয়ে গেছে, যাই হোক। এরপরে দেখো বাদুড় কিভাবে উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে। বাদুড় উদ্ভিদের যে বংশ বিস্তার হচ্ছে, উদ্ভিদের বংশ বিস্তার মানে কি, বংশ বিস্তার বলতে কি বোঝায়, মানে একটা গাছ থেকে
আর একটা গাছ হওয়া, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার বাঁদর যে থাকে, বাঁদর বাঁদর বাদুর সরি বাদুর, বাদুর মানে এটা বাদুর, বাদুর মানে কি এইটা বাদুর, বাদর না কিন্তু। এই বাদুরে কিভাবে সাহায্য করে দেখো, প্রশ্নটা ইম্পর্টেন্ট, আগে বলে দিচ্ছি। দেখো, বাদুর ফল খেয়ে ফলের বীজগুলো হজম করতে পারে না। এই যে বাদুর আছে, এই প্রাণীটা, এটা দেখেছো বাদুর, দেখেছো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ এর জন্য সে কি হয়েছিল বলছিল না, এর জন্যই করোনা ছড়িয়েছে। যারা চীনা, হ্যাঁ তারা কি করতো, এই বাদুরটা খেত। ঠিক আছে, যাই হোক, যাই হোক, তো এই বাদুর এই যে ফল খায়, যখন ফল খায়, ফলের কিন্তু বীজগুলোকে হজম করতে পারে না। ফলটা খেয়ে নিচ্ছে, ফলটাকে হজম করছে, কিন্তু ওই পেটের মধ্যে বীজটা বীজই থেকে যাচ্ছে। তখন কি হয়, ফলে ওই বীজগুলো তার মলের সঙ্গে বেরিয়ে যায়। অর্থাৎ যে পটি করছে, ফলটা খেলো, ফলটা হজম হয়ে গেল, কিন্তু বীজটা কি হচ্ছে, হজম হচ্ছে না। এর বীজটা কি হবে, পটি দিয়ে বার হয়ে যাবে। এগুলো এগুলো যেন লিখবে না, এগুলো আমি বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, মল দিয়ে বার হয়, মল, পটি না। ঠিক আছে, মল দিয়ে বেরিয়ে আসে। এইভাবে বিভিন্ন প্রাণীদের মল ত্যাগের মাধ্যমে হজম না হওয়া বীজগুলি দূরে দূরে নানা জায়গায় ছড়িয়ে পড়ে। অর্থাৎ এ একটা জায়গা থেকে বাদুর হচ্ছে ফলটা খেলো, দিয়ে তখন কি হলো, পেটের মধ্যে বীজটা জমা হলো, সে উঠতে 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 গিয়ে আর এক জায়গায় কি করলো, পটি করে দিল, সেখানটা বীজটা পড়ে গেল। হ্যাঁ, আর এক সময় ওই বীজগুলি কিন্তু চারা গাছ জন্মায়। এবার যেখানে পড়লো সেখানে মাটির মধ্যে ধরে নাও চলে গেল, দিয়ে ওখান থেকে চারা গাছ জন্মালো। আর গাছটি যে জায়গায় ছিল সেই জায়গা থেকে দূরের গাছের ফল আর বীজ এইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এইভাবে কি হচ্ছে, এখানে একটা গাছ ছিল, ওই গাছটা কি হলো, দূরে গিয়ে বংশ বিস্তার করলো। বুঝতে পারছো? জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি, বাদুর কিভাবে বংশ বিস্তারে সাহায্য করে। বাদুর ধরনের একটা ফল খেলো, ফল খেলে কিন্তু ও ফলটাকে হজম করতে পারে, বীজটাকে সে হজম করতে পারে না। তো বীজটাকে যে হজম করতে পারে না, ওর পেটের মধ্যে থাকে। এবার এক জায়গা থেকে ফলটা খেলো, তো পেটের মধ্যে বীজটা ছিল, উঠতে উঠতে গিয়ে সে আরেক জায়গায় পটি করে দিল, মল ত্যাগ করলো। তো মল ত্যাগ করার ফলে যেখানে ফলটা পড়লো, যে মাটিতে, মাটিতে ফলটা পড়ার পর দীর্ঘদিন পর আস্তে আস্তে সেখান থেকে কি হলো, একটা ছোট চারা গাছ হলো, এবং চারা গাছের থেকে গাছ হলো। এইভাবে এক জায়গায় গাছ কি হয়, আর এক জায়গায় কিন্তু হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Yes, sir. ঠিক আছে, আজকে এতটাই থাকবে। ঠিক আছে, আজকে তোমার এতটাই ক্লাস থাকবে। এবার প্রশ্ন ধরবো, দেখবো কে কি বুঝেছে। প্রশ্ন ধরবো, প্রশ্ন ধরবো। সবাই ক্যামেরা অন করো। ক্যামেরা অন করো। ক্যামেরা অন করো। দাঁড়াও 1 মিনিট, এটা কিভাবে হবে, দাঁড়াও, সবাই আসলে কি করে এখানে। ঠিক আছে, এক এক করে প্রশ্ন ধরি। প্রথমে 1 মিনিট দাঁড়াও। 1 মিনিট। বলো, প্রথমে পীযূষকে ধরছি। পীযূষ বলবে পরাগ মিলন কাকে বলে, বলো। স্যার, একটি একটি মানে ফুল থেকে ফুলে কোনো পতঙ্গ বসলে তার গায়ে ফুলের অনেক পরাগরেণু লেগে যায়। সেই পরাগরেণু গুলো সেই পতঙ্গের গায়ে লেগে যায়, তারপরে সেই পতঙ্গটি অন্য অন্য কোনো ফুলে গিয়ে বসে। ফুলে, তখন সেই রেণুগুলো সেই ফুলে লেগে যায়, তাকে আমরা পরাগ মিলন বলবো। একদম, তুমি জিনিসটা পুরো বুঝেছো, আমি সেটা বুঝতে পারছি। ঠিক আছে, এবার আমি যে নোটটা দিয়েছি ওখান থেকে ওই জিনিসটা তুমি ভালো করে মুখস্থ করবে, ভালো করে পড়বে। ঠিক আছে, আমি দিয়ে দেবো, আপলোড করে দেবো এটা। আচ্ছা ঠিক স্যার। আছে, একবারে হ্যাঁ পড়ে স্যার। নেবে, আজকে দিয়ে দেবো, আজকের মধ্যেই পড়ে কমপ্লিট করে নেবে, পরীক্ষার আগে না, আর কিছুদিন পর পরীক্ষা। ঠিক আছে, তারপরে পীযূষের পরের প্রশ্ন। হ্যাঁ স্যার, শুনতে বলো, পাচ্ছি। গদের দাঁড়াও, হ্যাঁ, পীযূষের হলো। এবার জিতকে একটা প্রশ্ন করি। জিত বলো, গদের আটা কি কাজে লাগে? ও, গদের আঠা, গদের আঠা হুম, সাধারণ সাধারণ হ্যাঁ, গদের আঠা সাধারণত বই খাতা চিপকাতে ব্যবহৃত হয়। আর
স্যার আঠা হ্যাঁ, তৈরিতে বই এটা বাদাইয়ের ব্যবহৃত। হ্যাঁ গদের আঠা হচ্ছে বই বাদাইয়ের কাজে লাগে, ঠিক আছে? বুঝেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এরপরে পীযুষ বলো, ম্যালেরিয়া রোগের ওষুধের নাম কি? স্যার কুইনাইন। একদম। এটা কি কোথায় পাওয়া যায়? সিনকোনা কোথা গাছের পাওয়া ছাল যায়? থেকে। একদম। এরপরে জিৎ বলো, রবার কোন গাছ থেকে পাওয়া যায়? স্যার রবার। রবার। হ্যাঁ স্যার রবার 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 তো রবার গাছ থেকে পাওয়া যায়। একদম। আর আর এটি কাজ কি? আর হ্যাঁ, আমাদের পেন্সিলের কালি মোছার রবার হিসেবে ব্যবহৃত হয়। আর পেন্সিলের কালি মোছা কিভাবে? পেন্সিলের কিভাবে কালি মোছে? পেন্সিলের কালি মোছার রবার তৈরি হিসেবে ব্যবহৃত হয়। এটা কি বলে? এটাকে ইরেজার বলে, ইরেজার। ইংলিশে ইরেজার, ঠিক আছে? আর কি? গাড়ির টায়ার আর কি? বেলুন। বেলুন, বেলুন। এবার জিৎ বলো, রজন কোন গাছ থেকে পাওয়া যায়? এর কাজ। স্যার আমি হ্যাঁ পীযুষ বলো। রজন পাইন এবং উম, উম, শাল গাছ থেকে পাওয়া যায়। একদম। ঠিক আছে। কাজ। কাজ স্যার কাজ। কাঠ পালিশ করতে স্যার। একদম। ঠিক আছে। আর এবার আরেকটা বলো পীযুষ, গাজরের কোন অংশ আমরা ফল হিসেবে গ্রহণ করি? গাছের স্যার মূল মূলটা। একদম। এবার জিৎ বলো, আদার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? স্যার কোশ্চেনটা কি? আদার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? আবার ফল অংশ। ফল অংশ? আদার ফল? মূল না কাণ্ড? হ্যাঁ স্যার স্যার আধার কাণ্ড অংশটা। কাণ্ড, কাণ্ড। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ক্লাস তাহলে আমি এদিকে ডক করি, তারপর একটু কথা বলছি।